দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। রাজনৈতিক দলগুলো পুরোপুরি নির্বাচনমুখী। নির্বাচন কমিশনের সার্বিক কর্মযজ্ঞ এগিয়ে নিচ্ছে, গণসংযোগও শুরু করেছেন প্রার্থীরা। কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তফসিল ঘোষণার পরের দিনে দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে পরাজিত হলেন হাদি। কিন্তু প্রশ্ন আসে, কেন আবারও রাজনীতি ফিরছে পুরনো চেহারায়? নির্বাচন সামনে রেখে রাজনীতি কি আবারও সহিংসতার ঝুঁকিতে পড়তে যাচ্ছে? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। চলে গেলেন যোদ্ধা ওসমান হাদি। আমরা যেমনটি বিগত সময়েও দেখেছি, নির্বাচনে গিয়ে আমাদের রাজনীতি এক ভয়ঙ্কর চেহারায় একটা যদি আমরা দেখি যে আদলে পরিণত হয়, এবং সহিংস রাজনীতির ইতিহাস বহু পুরনো। আবারও কি আমরা পুরনো চেহারায় ফিরে গেলাম? অতীতের মতো নয়। অতীতে ধরুন নির্বাচন নিয়ে যে সহিংসতা, একটা পর্যায়ে নেতাকর্মীরা মারামারি করে, তো নেতাকর্মীদের প্রান্তিক স্তরে যারা আছে তারা অনেকে আহত হন, নিহত হন। কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে এখন ধরেন ওসমান হাদি, সার্জিস, হাসনাত, ওনারা তো জাতির একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা হয়ে গেছেন। তো এদের মধ্যে কেউ হঠাৎ করে এইভাবে নির্বাচনের আগ মুহূর্তে অতীতে এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমার মনে পড়ে না। দ্বিতীয়ত হলো যে অন্যান্য সময়ের চাইতে অন্য সময় হলো রাজনৈতিক নেতাদের শুধুমাত্র তারা রাজনৈতিক নেতা, কিন্তু ওসমান হাদি যেটা ছিলেন সেটা হলো উনি কেবল রাজনৈতিক নেতা নন, বিপ্লবী, এবং একটা নতুন ধারার যে রাজনৈতিক আইডিওলজি অ্যান্ড ম্যাথোলজি তারা শুরু করেছিলেন। তো সেখানে তার উপর যে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ড নিয়ে নানামুখী আলাপ আলোচনা হচ্ছে। এগুলো দেশ থেকে করা হলো না বিদেশ থেকে করা হলো, এটা নিয়ে তদন্ত দেয়, নানা রকম কথাবার্তার ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে শীর্ষ পর্যায়ে প্রার্থী পর্যায়ে একটা ভীতি ছড়িয়ে পড়েছে, যেটা ইতিপূর্বে হয়নি। ইতিপূর্বে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা হতো, কর্মীরা নিজেরা পারস্পরিকভাবে মারামারি করতো, কিন্তু ওসমান হাদির এই ঘটনার ফলে কি হলো, প্রার্থীদের মধ্যে পুরো নির্বাচনের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন যেহেতু এটা একেবারে নতুন একটা ধারা, এটা যে আলটিমেটলি কোথায় গিয়ে ঠেকবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। ওসমান হাদি কেন টার্গেটের শিকার হলেন এটা বলতে পারবো না, এটা যেহেতু এটা নিয়ে তদন্ত হচ্ছে। মূল ব্যাপার হলো তিনি তো অ্যাট্রাকশনের একটা জায়গাতে ছিলেন, কারো খুব পছন্দের এক্সট্রিম জায়গাতে ছিলেন, কারো খুব অপছন্দের এক্সট্রিম জায়গাতে ছিলেন। তিনি আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন, এবং নিঃসন্দেহে বিখ্যাত ছিলেন। তরুণদের মধ্যে যে কয়জন, ধরুন সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপরে ওসমান হাদি, এরকম ৪-৫ জনই তো আসলে এই বিপ্লবীদের মধ্যে খুব আলোচনা। তো সেক্ষেত্রে যারা, এটা যদি আপনি নেতিবাচক করতে ধরেন, যারা পানি ঘোলা করতে চেয়েছে, পরিস্থিতি মানে সুযোগ নিতে চেয়েছে, তারা তো নিঃসন্দেহে তাকে মনে করেছে যে হি ইজ এ বিগ গাই। তাকে যদি আঘাত করা হয় তাহলে আসলে পুরো যে জমিন এবং বৃক্ষ যেখানে তারা নাড়াচাড়া করতে চায় সেটা করা যাবে, এবং তারা সেই কাজে সফল হয়েছেন। এখন ওসমান হাদি তো বাংলাদেশে যখন ঘটনা ঘটেছে, তার প্রথম অপারেশন ঢাকা মেডিকেলের যিনি এক্সপার্ট করেছেন, তিনি তখনই বলে দিয়েছেন যে এটা ইম্পসিবল। সান্ত্বনার জন্য এবার কেয়ারে নেওয়া হচ্ছে, বা যখন সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তখনও ডাক্তাররা বলেছেন যে এটা শুধুমাত্র প্রবোধ দেওয়ার জন্য, যার কার কোনো মানে না থাকে, যাকে বলা হয় অভিযোগ না থাকে। কেননা যেহেতু পলিটিক্যালি পপুলার ফিগার, তো সেক্ষেত্রে তার যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা যেন কোনো অবস্থাতে সরকারের প্রতি অভিযোগের আঙ্গুল তুলতে না পারে যে চিকিৎসার অভাবে বা আন্তরিকতার অভাবে, টাকার অভাবে ওসমান হাদির জন্য কিছু করা হয়নি। এই জন্য তাকে ঢাকা মেডিকেল থেকে তাড়াতাড়ি এভার কেয়ারে আনা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছে। তারপরেও তাকে আবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের অর্থ এবং সিঙ্গাপুরে যারা লোকজন আছেন, ডাক্তাররা, তারাও যথেষ্ট আন্তরিকতা নিয়ে তার চিকিৎসা করেছেন। তো আলটিমেটলি দুর্ঘটনাটা এমনভাবে ঘটেছে, এইরকম ধরনের দুর্ঘটনায় সাধারণত মানে ফিরে আসে না।
তো সেই ঘটনা হয়েছে এবং এটা এতটা দুঃখজনক যে এটা আসলে আমি মনে করি যে উসমান হাদিকে যারা গুলি করেছে তারা একটা কালো অধ্যায়ের সূচনা করলো। এখন এই কালো অধ্যায়ের যে সূচনাটা তারা করলো, এটা কি যে কোথায় শেষ হবে এবং এটা কিভাবে বাঁক নেবে, কোনটা কোন পরিণতিতে হবে। যেহেতু আপনি শঙ্কার কথা বলছেন, আমি যদি একটা প্রসঙ্গ আপনার এই প্রশ্নের সঙ্গে যুক্ত করি যে হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ, এমনটাই টুইট করেছেন কর্নেল অজয় কে রায়না, ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা, প্রায় 30টি বইয়ের লেখক এবং সিকিউরিটি এনালিস্ট। ভারত আমরা দেখেছি গতকালই বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু এই ধরনের বক্তব্যের দায় কি ভারত এড়াতে পারে? না, এটা তো উনি তো আর ভারত সরকারের কেউ নয়, হয়তো আমি তার সম্পর্কে জানি না। এখানে আমি একটা ব্যাপার হলো যে গতকাল কিন্তু হাসনাত আবদুল্লাহর 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার বক্তব্যেরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পক্ষ থেকে। হাসনাত আবদুল্লাহ তো সরকারের কেউ নয়। না, হাসনাত আবদুল্লাহ সরকারের কোনো ব্যক্তিত্ব নয়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ জাতীয় নেতা, সরকারের উপর তার একটা বিরাট প্রভাব রয়েছে। 2 নম্বর হলো সে যে হাসনাত আবদুল্লাহ যে বিষয়টি নিয়ে বলেছে, এটা তো দীর্ঘদিন ধরে, গত 14 মাস ধরেই সরকারের একটা 1 নম্বর ইস্যু। সরকার কিছু হলে ভারতকে এই 7 সিস্টারের ভয় দেখাচ্ছে, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। তো কাজে এটা ভারতকে বিক্ষুব্ধ করবে, সংক্ষুব্ধ করবে এই সময়টাতে, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে ভদ্রলোকের যার নাম বলেন, ওই স্ট্যাটাসটা আমিও দেখেছি, ওইটা একটা ভাইরাল আকারে ঘুরছে। মানে যতটুকু আইন বিজ্ঞান হিসেবে আমি ছাত্র হিসেবে জানি, সেক্ষেত্রে আসলে কাউকে যদি আপনি মারা হয় বা টার্গেট করা হয়, তাকে আসলে তার নাম উচ্চারণ করে এইভাবে কেউ বলে না। যাকে মারা হয় তাকে যতটা গোপন রেখে জাস্ট শ্যুট করা হয়। এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা ভয় ছড়ানোর জন্য। কিন্তু যদি তাকে টার্গেটের মধ্যে ফেলা হতো, তাহলে তাকে নিয়ে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি স্ট্যাটাস দিত না, এটা স্বাভাবিক। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা রনি। জনাব এম এ আজিজ, হাদি চলে গেলেন, কিন্তু হাদির যে আদর্শ ছিল বা হাদি যে বিষয়টি প্রচার করতে চেয়েছিলেন, যে বিষয়টি তিনি অন্যরকম বাংলাদেশের এক ধরনের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের তো নিশ্চয় সমাপ্তি হলো না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আমি রনি ভাইয়ের কথার সূত্র ধরে আমি বলছি যে দেখেন, জুলাই যোদ্ধা যারা, তাদের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এই জন্যই তাদের কদরও বেশি সমাজে। তার মধ্যে আপনার হাদি ছিল একদম ব্যতিক্রম। আপনি দেখেন, পায়ে হেঁটে সে ঢাকা 8 আসনে প্রার্থী ছিল, পায়ে হেঁটে রিক্সায় চড়ে তিনি কিন্তু ক্যাম্পেইন করেছেন, কোনো খরচ নাই তার এই অবস্থায়। এবং তিনি টকশোতেও কিন্তু ঝড়ের মতো বক্তব্য রাখতেন, খুবই বুদ্ধিমান ছেলে। হঠাৎ করেই তার সব কিছু মনে আসতো, টকশোতে ঝড়ের মতো কথা বলতো। এবং আমার এই আয়োজনেও তিনি এসেছেন। এটা ব্যতিক্রম এই জন্যই বলছি যে তিনি কিন্তু একটা নতুন রাজনীতি, নতুন দর্শন আপনার প্রচার শুরু করেছিলেন, অর্থাৎ নতুন রাজনীতির নতুন মেরুকরণ কিন্তু তৈরি করতে চেয়েছিলেন। এরকম কিন্তু হয় না। একদম ধরেন আগের আমলে আমরা দেখেছি ছোটবেলায় ওই বাম রাজনীতি করতো, তারা এরকম পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি পরে পড়তো, ঘুরতো, পয়সা খরচ করতো না, পয়সা ছিল না। তো হাদিরও কিন্তু পয়সা ছিল না, সে কিন্তু সমাজটা বদলাতে চেষ্টা করেছে, মানে শুরু করেছিল, কিন্তু যাত্রার শরিক পায় নাই। এবং অনেকেই কিন্তু বলে যে গণঅভ্যুত্থান পরবর্তী আর্থিক কেলেঙ্কারির কোনো অভিযোগ হাদির বিরুদ্ধে ছিল না। এটি তো বলছি যে যারা ফ্রন্ট রানার আছে, একদম নির্মল চরিত্রের সে, এবং তিনি সত্য কথা বলতে, আমরা রাগ ঢাক করি, একটু সেন্সর করি, কিন্তু কোনো রাগ ঢাক করে নাই। সে বলেন, এই দেশের যে কোনো রাজনৈতিক দল বলেন, আশেপাশের যে কোনো দেশ বলেন, পরাশক্তি বলেন, যে প্রশ্ন আসছে সেই প্রশ্নে নির্মোহভাবে একদম সত্য কথা, এবং তার স্টকে আছে, সবটাই বলতো। তাহলে হাদির মতো অকুতোভয় সৈনিকদের কারা থামিয়ে দিতে চায়? না, থামিয়ে দিতে চায় না। বিষয়টা হচ্ছে সে হলো সব টার্গেট, কারণ পায়ে হেঁটে চলতো। এই আপনি দেখলেন না, রিক্সা দিয়ে গেছে, ঠিক টার্গেট কিলার। আপনি বলেন যে এর আগে আপনার রাশেদ এক নেতা, তিনি কিন্তু বলেছিলেন যে 50 জন প্রার্থী সব টার্গেট হবে। আমার কাছে তথ্য আছে, তথ্য কিন্তু তিনিও প্রকাশ করেন নাই, সরকারও কিন্তু এটা দেখতে যান নাই। ইলেকশন কমিশন থেকে বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রীও
কিন্তু সঠিক জবাব দেন নাই। সুতরাং এটাকে কিন্তু হেলাফেলা করা হয়েছে এবং তিনি যেহেতু পায়ে হেঁটে চলেছেন, ধরেন এটা তিনি যে কোনো লোকই তো চাকু মেরেও তাকে মেরে ফেলতে পারতো। সেই জন্য এই যে রাশেদ যখন বলল 50 জন প্রার্থী আপনার টার্গেট কিলিংয়ের হতে পারে, আমার কাছে প্রমাণ আছে, তার কাছে এই টার্গেটগুলো বের করা উচিত ছিল, তার কাছে তথ্য আছে বলছে। সরকার তো সে চেষ্টাও করেনি। আবার হাদির নিরাপত্তার জন্যও কিন্তু তেমন কিছু করেনি, আবার সে নিরাপত্তা নিজেও কিন্তু নেননি। সুতরাং আমি এইটাই বলবো যে হুমকি 30 বার পেয়েছিল এমনটি কিন্তু নিজেই জানিয়েছিল। জানিয়েছিল, কিন্তু সেটা সে পরোয়া করে নাই। সে বলেছে আমার জীবন গেল আমি সত্য কথা বলবো, সে টকশোতেও বলেছে ওপেন। সে ভয় করে না, সে তার মিশন নিয়ে ভীষণ নিয়ে চলবেই এবং চলেছে শেষ পর্যন্ত মৃত্যুর আগেও। তো এখন ধরেন হসপিটালে গেছে, তাকে সরকারের পক্ষ থেকে এবং জনগণের দোয়া অপরিসীম পেয়েছে। আমি বলবো সবাই তার জন্য দুঃখিত, সবাই তার জন্য তিনি জীবন ফিরে পাক এটাই চেয়েছে, কিন্তু আল্লাহ তার হায়াত এই পর্যন্তই রেখেছে, সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি মনে করি এই উদীয়মান রাজনীতিবিদদের মধ্যে একটা নক্ষত্রের পতন হলো, অর্থাৎ এই দেশে একটা সুস্থ গণতন্ত্র, সত্যের গণতন্ত্র, আমি বলবো রাজনৈতিক দলের গণতন্ত্রের চর্চা সে কিন্তু শুরু করেছিল, কিন্তু সে আসলে বিচ্ছিন্ন বলবো একা হয়ে গেছে। এবং তিনি যে রাজনীতিটা শুরু করেছিলেন আমাদের এই বাংলাদেশের রাজনীতির চর্চার সম্পূর্ণ উল্টো, আলাদা, কিন্তু সে টিকতে পারে নাই। তাকে ওই 50 জনের ভিতরে আমি বিশ্বাস করি একজন, এবং এর প্রতিক্রিয়াটা হয়েছে ইতিমধ্যেই একজন প্রার্থী কিন্তু সরে পড়েছে রাজনীতিতে, সে তার জীবন প্রার্থী দুজন কিন্তু আরো একজন আছে। আজ দুজন কিন্তু ইসির কাছে নিরাপত্তা চেয়েছেন দুজন প্রার্থী। না, নিরাপত্তা তো অনেকেই চাইবে এখন, এটার কারণ অন্য কিছু, কারণ হচ্ছে আইন শৃঙ্খলা তো এখনো স্বস্তিতে নাই পুরোপুরি। চিটাগাং একজন মারা গেছে, খুলনায় কোর্ট থেকে 2 জনকে ধরা হয়েছে, হত্যা করা হয়েছে, এগুলো তো চলছেই কোনো না কোনোভাবে। এবং আমি বলবো যে 5ই আগস্টের পরে মানুষের কিন্তু একটা বিরাট মনোজনকের পার্থক্য ঘটে গেছে, সেই সব কথা আমি এখন বলতে চাই না। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব গোলাম মাওলা রনি, শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় পুলিশের প্রধান সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম মাসুদ এখন ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন। খবরটি কিভাবে এলো সেটি হচ্ছে যে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরেই গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে ফয়সালের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়েছে। কিন্তু এখন প্রশ্ন আসে, রাষ্ট্রযন্ত্রের চোখ ফাঁকি দিয়ে কোন ক্ষমতা বলে ফয়সাল ভারত চলে গেল? মূলত এখানে হয় কি, রাষ্ট্র তো একটা অর্গানাইজেশন। এখানে রাষ্ট্র যখন কাউকে পার্সোনালি টার্গেট করে, যেমন এখন ফয়সালকে টার্গেট করেছে, তো টার্গেট করার ফলে তার অবস্থান কোথায় কী অবস্থা আছে সেটা নিখুঁতভাবে কিন্তু তারা ধরে ফেলতে পারছে। যেহেতু সে টেলিফোনের বাদ দিকে শুধুমাত্র ফোন সেটটা রাখছে, এটার আইএমই নম্বর দিয়ে তারা কিন্তু রাষ্ট্র লোকেট করে ফেলেছে। কিন্তু 18 কোটি মানুষের মধ্যে যখন নন টার্গেটেড কোনো মুভমেন্ট রাষ্ট্র করে, তখন আলটিমেটলি কাউকে অ্যাসার্টেন করা, পয়েন্ট আউট করা সম্ভব নয়। তো এখন ফয়সাল এর আগে একজন সাধারণ খুনি বা মানে ছিনতাইকারী বা চাঁদাবাজ হিসেবে সে জেলে গিয়েছিল, তারপর সেখান থেকে ছাড়া পেয়েছে। এরকম বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানে অপরাধী তারা ধরা পড়ছে, এবং দেশের যে প্রচলিত বিধিবিধান আছে সেগুলো কেউ ঘুষ দিয়ে দুর্নীতি করে বা কেউ প্রচলিত আইন কানুনের বিধান মেনে জামিন নিয়ে চলে আসছে। রাষ্ট্র এক্ষেত্রে কাউকে আলাদাভাবে পয়েন্ট আউট করে না। যদি শীর্ষ সন্ত্রাসী, যেমন ধরুন সুব্রত বাইনা চৌবুক আছে, তখন পয়েন্ট আউট করে। তো সেক্ষেত্রে সে যে অকারেজটা যখন ঘটালো, তখন পর্যন্ত রাষ্ট্র কিন্তু তার দিকে দৃষ্টি নিবন্ধন করেনি। ফলে আমাদের সীমান্তে যা হয়, সীমান্তে কিন্তু দেখা যাচ্ছে ডেইলি মানে অসংখ্য মানুষ, এই এত কিছু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, এর মধ্যে কিছু লোক দেখবেন যে ভারতীয় কৃষক ওই পাশে চলে গেছে, বাংলাদেশি কৃষক এই পাশে চলে আসছে, বা সীমান্তে গিয়ে বিজেপি বিএসএফ তারা কথা বলছে, পাশে দাঁড়িয়ে গল্পগুজব করছে। যারা ভিক্ষুক, বাংলাদেশি ভিক্ষুক, তারা চলে যাচ্ছে ভারতে ভিক্ষা করার জন্য, ভারতীয় লোকজন বাংলাদেশে চলে আসছে। এই জিনিসগুলো সীমান্তে অহরহ
আনঅফিসিয়ালি কিন্তু জিনিসগুলো হয়। এখনো পর্যন্ত আমরা সীমান্ত বলতে মেক্সিকো আমেরিকার যে সীমান্ত বা ইসরায়েল ফিলিস্তিনি যে সীমান্ত ওইরকম সীমান্ত না, আমাদের এখনো অনেক সীমান্ত রয়েছে যে সীমান্তে আসলে কোনো কাঁটাতারের বেড়া নেই। আমাদের পার্বত্য অঞ্চল বলেন, মায়ানমারের বিস্তীর্ণ এলাকা, গভীর জঙ্গলে অহরহ কিন্তু ইভেন বিদ্রোহীরা ওই পাশে যাচ্ছে এই পাশে যাচ্ছে, এগুলো হচ্ছে। তো এইরকম যে সীমান্তের যে সুযোগ, সেই সুযোগ নিয়ে অনেকেই তো পালাচ্ছে, অনেকেই পালাচ্ছে, সেও পালাচ্ছে। কিন্তু যদি সেই যে হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে যদি তার নামটা জানা যেত, তাকে অ্যাসার্টেন করা যেত, আমার কাছে মনে হচ্ছে না যে সে পালাতে পারতো। তো এখন সে সেখানে আছে। আমার ভয় হচ্ছে যে আমাদের দেশে যেভাবে ভারত বিরোধী একটা মনোভাব চাঙ্গা হয়ে গেছে, এবং এই যে হাদির মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে যারা বিপ্লবী তাদের একটা বিরাট অংশ মনে করছে যে এর সাথে ভারতের হাত আছে, এর সঙ্গে আওয়ামী লীগের হাত আছে। এবং এটা এই মৃত্যুর পরে এই ঘটনাটা আরও বেশি উত্তেজনা ছড়াবে, যে আওয়ামী লীগের শেখ হাসিনা ওখানে বসে বা জাহাঙ্গীর কবির নানক ওখানে বসে, একটা নাম ধরে ধরে তো এগুলো সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে। আবার ভারতও এখানে তাদের রয়ের মাধ্যমে এই কিলিংটা করিয়েছে বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য ইত্যাদি ইত্যাদি, এটা স্বয়ং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে করা হচ্ছে। এর ফলে কিন্তু দেখেন আমাদের এই সমাজটা হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়েছে। উত্তপ্ত হওয়ার কারণে নজিরবিহীনভাবে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হয়েছে এবং সেই দূতাবাসের মধ্যে ঢুকে পড়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। স্বাধীনতার পরে কোনো দূতাবাস এভাবে ঘেরাও করা হয়েছে, অনেক দূতাবাস, আমরা আমেরিকান দূতাবাসে ঘেরাও করার চেষ্টা করেছি, কিন্তু আমরা আমেরিকান দূতাবাস মানে ঢুকে পড়বো এই ধরনের হুমকি দেওয়া হয়নি। আবার আমাদের এরকম দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির প্রেক্ষিতে ভারতকে নিয়ে সঙ্গে সঙ্গে তারা আবার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, এটাও হয়নি। আবার আমরা ভারতীয় এই ঘটনার সঙ্গে সঙ্গে একদম কনসিকুয়েন্স, মানে একটার সাথে আরেকটা মেলানো, গায়ের সাথে গায়ে মেলানো। এই ঘটনার পরে আবার ভারতীয় রাষ্ট্রদূতকে আমরা ডেকে পাঠাবো, ডেকে পাঠিয়ে আমরা আমাদের যে ক্ষোভের কথা, বিক্ষোভের কথা তাদেরকে জানাবো এবং ডাইরেক্টলি বলবো যে এই কাজগুলো আপনাদের দেশ থেকে হচ্ছে। এরকম ঘটনা ইতিপূর্বে ভারতের সাথে হয়নি, যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে, যার জন্য ভারত সরকার কেন্দ্রীয়ভাবে দায়ী। এবং একই সঙ্গে আপনারা বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপারে, এবং আমরা গতকাল দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু অকপটে স্বীকারই করলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কে এখন টানাপোড়েন চলছে এবং নির্বাচন নিয়ে ভারত নসিহত প্রদান করেছে, সে বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ প্রত্যেকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি পররাষ্ট্র উপদেষ্টা গতকাল জানালেন, নির্বাচন নিয়ে নসিহত পাঠিয়েছে ভারত। নির্বাচন এলেই কেন ভারতের দাদাগিরি বেড়ে যায়? ভারত আসলে দিল্লির যে আধিপত্য এই অঞ্চলের প্রতি, বাংলা, বিহার, উড়িষ্যার প্রতি, এটা ঐতিহাসিক। শুধুমাত্র মানে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর অল্প কিছুদিন বঙ্গবন্ধু এই জিনিসটা স্ট্রং রাখতে পেরেছিলেন। কিছুটা সময় জিয়াউর রহমান সাহেবও চেষ্টা করেছিলেন। বাকি যে সময়টাতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারত বিরোধিতা, আর ক্ষমতায় গেলে ভারতের সাথে তাবেদারি করা, এটা আমাদের দেশের সরকারগুলোর একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় সত্যিকার অর্থে 2009 সন থেকে একেবারে শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া পর্যন্ত ভারতের যে আধিপত্য এবং প্রভাব যেটা আমাদের দেশে বেড়েছে, আমাদের দেশের পলিটিশিয়ান যারা আছে আমরাই তাদেরকে এই সুযোগটা করে দিয়েছি। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল মানে তাদের এরকম একটা তারা ভাব দেখাতো যে আমরা যে রাষ্ট্র ক্ষমতায় আছি এটা ভারতের দয়াতে। আবার অন্যদিকে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইতো তারা মনে করতো যে ভারতের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। তো আপনি যখন আপনার ব্যক্তিগত জীবনে দেখবেন যে আপনি নিজে কাউকে খুব বেশি প্রিভিলেজ দিচ্ছেন, উঠতে বসতে আপনি জিজ্ঞেস করছেন কি খাবো, কি করব, আমার কি করা উচিত, দেখুন তো আমার এটা ভালো হলো কি না, ঘর থেকে বের হওয়ার সময় অনুমতি নিচ্ছেন, আসার সময় অনুমতি নিচ্ছেন। তো একটা সময় ওই লোকটা না চাইলেও আপনাকে পেয়ে বসবে এবং আপনার প্রতি খবরদারি দেখাবে, এবং একটা সময় আপনি মনে করবেন যে আপনি তার দাস হয়ে গেছেন আর সে মনে করবেন যে আপনি তার দাস। এটা হলো মানুষের মধ্যে একটা স্বাভাবিক চরিত্র। এখন পাশাপাশি থেকে যে ভারতের সঙ্গে থেকেও যে একটা সহাবস্থান করা যায় শত্রুতা না করে, ওটার জন্য যে শিক্ষা দরকার, দীক্ষা দরকার, নিজেদের মধ্যে দেশাত্মবোধ দরকার, পরিশ্রম করা দরকার।
আমাদের রাজনীতিবিদরা সেই জিনিসটা আসলে করতে রাজি নয়। আমরা যেমন ধরুন এই যে ওসমান হাদির ঘটনাটা ধরুন, কোনো অবস্থাতেই তো এরকম একজন তরুণ রাজনীতিবিদ তার এই হত্যাকাণ্ড আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ধরেন না কেন, এটা কাপুরুষোচিত। যারাই কাজ করেছে আপনি এটার পক্ষে একটা সিঙ্গেল জিনিস মানে আপনি দাঁড় করতে পারবেন না। এখন দেখুন কি ঘটনা ঘটলো, মানে যারা তাকে সরিয়ে দিয়েছে নিঃসন্দেহে তারা মনে করেছে যে এর মাধ্যমে একটা বেনিফিট পাওয়া যাবে, অথবা যারা সরিয়ে দিয়েছে তারা মনে করছে যে এর মাধ্যমে যদি আমরা এই কাজটা করি আমরা মাছ পানি ঘোলা করতে পারবো। তারপরে এই দুর্ঘটনার পরে আমরা মনে করছি যে এই ঘটনায় কৌশলে করে ভারতকে আমরা এটা দায়ী করতে পারবো, আওয়ামী লীগকে দায়ী করতে পারবো, আমরা মাঠ উত্তপ্ত করতে পারবো। মানে নর্মালি এই হত্যাকাণ্ডের আগের এবং পেছনের এবং পরবর্তী যে ঘটনাগুলো, এটা আমাদের সুষ্ঠু এবং স্বাভাবিক রাজনীতির একটা মানে বলে চরিত্র নয়। আমরা সবসময় এরকম একটা নাটক করতে চাই, একটা দুর্ঘটনা ঘটাতে চাই। আমরা মানে সত্যিকার অর্থে রাজনৈতিক যে পলিটিক্যাল যেটা প্রতিযোগিতা বলা হয়, রেস বলা হয়, সেই রেসে আমরা কিন্তু অংশগ্রহণ করতে কখনোই চাইনি। যদি আমরা সেটা চাইতাম তাহলে ভারত কেন, আমরা যদি ইভেন আমাদের অবস্থান যদি মেক্সিকোর মতো হতো বা ভেনেজুয়েলার মতো হতো, তবুও আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র কিন্তু আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না। কিন্তু আমরা যে অভ্যাস, যে আমাদের চিন্তা চেতনা, আমাদের যে কর্ম, আমরাই নিজেদেরকে অন্যের কাছে, এখন ভারতের জায়গায় যদি এখানে ভুটান হতো হয়তো আমরা ভুটানের কে বলতাম যে ঠিক আছে আমাদের ভালো লাগছে না, দাদাগিরি করো। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। সংবাদ মাধ্যমের তথ্য মতে নির্বাচন সামনে রেখে রাজধানীর বাইরে নতুন করে সংগঠিত হচ্ছে অবৈধ অস্ত্রধারী পেশাদার শুটারদের একাধিক গ্রুপ। ভোটের মাঠে প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং প্রয়োজনে টার্গেট কিলিং এর প্রস্তুতির অংশ হিসেবে গভীর রাতে আগ্নেয়াস্ত্র চালানোর গোপন প্রশিক্ষণ চালাচ্ছে এসব গ্রুপ। বাস্তবতা আসলে আমাদের কোন দিকে ধাবিত করছে? আবারও কি আমরা সহিংসতার ঝুঁকিতে পড়তে যাচ্ছি? না, দেখেন, এটা যদি সত্য হয় তাহলে তো ঝুঁকিতে পড়ছি। সেই সাথে অ্যাড করেন প্রত্যেকটা এমপি প্রার্থী অস্ত্র পাবে, লাইসেন্স নিতে পারবে, তার গানম্যান থাকবে। তো সারা দেশে আপনার ধরেন যদি কয়শো প্রার্থী হবে, ধরেন হাজার তিনেক হাজার, তো আপনি 2000 অস্ত্র পাঠাই দিবেন, তাদের ঠিক মতো ট্রেনিংও নাই, তো এলোপাতারি গুলি মারি দিবে। তো আমি তো সারা দেশটাকে যুদ্ধক্ষেত্র বানায় ফেলতেছি। আপনার যেখানে অস্ত্র উদ্ধার করবে, ধরেন আমার ব্যক্তিগত অনুমান, ধরেন এই যে 5ই আগস্টের পরে আপনার প্রায় 60% আপনার থানা লুট হয়ে গেছে, অস্ত্র লুট হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার যাওয়ার আগে প্রায় 1.5 লাখ 2 লাখ অস্ত্রের লাইসেন্স দিয়েছে। তো আমার কাছে তো এখানেই তো মনে হয় যে সব যদি ইলেকশনে সবসময় আমরা দেখছি যে উনি তো এমপি ছিলেন, যে আপনার সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়, তারপরে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়, আর অবৈধ অস্ত্র যৌথ বাহিনী উদ্ধার করা হয়। এখন তো এটা নাই। আর যৌথ বাহিনী ঠিকই নামানো হলো পরে দেখা গেল চাকু ছুরি এইগুলা। এবং নিশ্চয় আপনি অবগত আছেন যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর মধ্য দিয়ে স্বস্তি ফিরবে কিনা সেই প্রশ্ন আপনার কাছে রেখে আবারও বিরতিতে যেতে যাচ্ছি। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, এই অভিযানে আজ বৃহস্পতিবার পর্যন্ত 4232 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি তারপরেও কেন হচ্ছে না? এখন কোনটা গুরুত্বপূর্ণ বেশি, অস্ত্র উদ্ধার না গ্রেপ্তার? গ্রেপ্তারের দরকার আছে, মিসক্রিয়েন্ট যদি হয় গ্রেপ্তার। এখন শিশু সেও তো গ্রেপ্তার হয়েছে, এটা তো দেখা যাচ্ছে। গ্রেপ্তারের খালি মাথা গুণের সংখ্যা দেখলে তো হবে না, জেনুইন মিসক্রিয়েন্ট বা কিলার কয়টা ধরা পড়লো, কয়টা ধরা হয়েছে, সেটা হলো বিষয়। এখন আমি বলবো যে অস্ত্র তো উদ্ধার হচ্ছে না, আপনার কাছে তো অস্ত্র উদ্ধারের স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু অস্ত্র তো উদ্ধার করতে হবে। আপনি দেখেন সেনাবাহিনী সবসময় এই সরকারকে সাহায্য করতে চাচ্ছে, তারা বলছে যে সরকার যা চাইবে সেই হেল্প করবে।
গোপালগঞ্জে ক্র্যাকডাউন করছে না সেনাবাহিনী, ওখানে কাজ করে নাই, এখন করতে পারে না, করে না কেন? আমার কথা হচ্ছে যে সরকার হয়তো ওইভাবে তাদেরকে এটা বলে না, যেভাবে গোপালগঞ্জে করাইছে সেভাবে এখন হচ্ছে না, হয়তো হচ্ছে না। হ্যাঁ, আমার কথা হলো যে সেনাবাহিনী যৌথ বাহিনী নামলে সারা জীবনই আমরা দেখছি যে অস্ত্র উদ্ধার হয়, গ্রেপ্তার হয়, এবারে হচ্ছে না। এটা হলো মূল কথা। আর গ্রেপ্তারের সংখ্যা আপনি দেখেন, শিশু সহ গ্রেপ্তার করে ফেলছে 4,000, তাতে কি হয়েছে? 18 কোটির লোক মিসক্রিয়েন্ট কি মাত্র 4,000 নাকি? আর 4,000-তে সব মিসক্রিয়েন্ট, ওই শিশুটাও কি মিসক্রিয়েন্ট নাকি? ওগুলি করে মানুষ হত্যা করবে? তো বলেন। তো এই জন্য বলছি, গ্রেপ্তার নিয়েও তো এই একটা শিশু ধরে তো এটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে, এটাও তো ভাইরাল হয়েছে। সুতরাং আমার কথা হচ্ছে, আপনি খুনি ধরেন, মিসক্রিয়েন্ট ধরেন, শুটার ধরেন, রেকি করে তাদেরকে ক্লোজ করেন, অস্ত্র উদ্ধার করেন, লাইসেন্সধারী অস্ত্র, লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দামে জমা নেবেন, জমা নিচ্ছেন না। আপনার শিডিউল ঘোষণা হয়ে গেছে, অস্ত্র হাতে হাতে রয়ে গেছে, বাড়িতে বাড়িতে রয়ে গেছে, যারা নিচ্ছে লাইসেন্স তাদের অস্ত্র রয়ে গেছে, আবার অস্ত্র আপনি দিচ্ছেন। তো আমি তো মনে হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পরিকল্পিতভাবে এগোনো হচ্ছে। তা এখন টার্গেট কিলিং অলরেডি 50টার টার্গেট আছে ইতিমধ্যেই। আপনার একজন তো মারা গেল, হত্যা করা হলো, টার্গেট কিলিং করা হলো একজন প্রার্থী। ওইটার ভয়ে তো অলরেডি প্রার্থীরা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। আর যদি আর একজন মারে তো ইলেকশন তো শেষ। সুতরাং আপনি কি করবেন? তো ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব গোলাম মাওলা রনি, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সেই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কি এখনো? আমার কাছে এখনো নির্বাচনের জন্য যে একটা উৎসাহ উদ্দীপনা বা পরিবেশ, এনভায়রনমেন্ট, এই মুহূর্তে আমার বলতে খুব কষ্ট হচ্ছে, বাট আমি আগে যেভাবে বলতাম আমার কাছে ওরকমই মনে হচ্ছে। বরং এখন অনেকটা আরও ঠিক অনেকগুলো সংকট মুখোমুখি দাঁড়িয়েছে। যেমন একটা সময়, আজকে 3-4 মাস আগে যখন আমি বলতাম যে নির্বাচনটা হওয়ার ব্যাপারে আমার শঙ্কা আছে বা হবে না, তো সেটাকে এখন এই সময়টাতে এসে মনে হচ্ছে যে যে সম্ভাবনাগুলো বা যে আতঙ্কগুলো, আশঙ্কাগুলো আমি দূর থেকে দেখতাম যে 3 মাইল দূরে আছে, 4 মাইল দূরে আছে, এখন এটা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ডেড লাইন যত আসছে, তত প্রতিদিনই অদ্ভুত আজব আজব ঘটনা ঘটছে, যেগুলো কিছু কিছু ভয় ধরিয়ে দিচ্ছে, কিছু কিছু সন্দেহ তৈরি করছে, কিছু কিছু মনকে হতাশ করে দিচ্ছে, তারপরে কিছু কিছু জিনিস আতঙ্ক তৈরি করে ফেলেছে। আবার মানুষের তো একটা হিউম্যান সাইকোলজি আছে, প্রতিটা মানুষ হয় কি, আমি একটা কথা বললাম, শোনার সঙ্গে সঙ্গে আপনি মনে মনে একটা চিন্তা করছেন আমি বলার সঙ্গে সঙ্গে। আবার এই দর্শকরা যারা দেখছে আমাদের কথার সঙ্গে ইতিবাচক নেতিবাচক, তারা কিন্তু এটা রেসপন্ড করছে। তো সরকার যখন আমাদেরকে উদ্দেশ্য করে কোনো একটা কথা বলছেন, তো বলার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে তো একটা প্রতিক্রিয়া হবে। সরকার বলছে নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে, আমরা সব কিছু করছি, এটার সঙ্গে সঙ্গে যখন আমাদের হৃদয়ের যে রেসপন্সটা, এটা ইতিবাচক হতে হবে। ওই জায়গাটাতে আমার আসলে ঠিক ওইরকম অতীতের মতো নির্বাচন তো এই দেশে অনেক হয়েছে, অনেক ভুয়া নির্বাচনও হয়েছে। 86-তে ভুয়া নির্বাচন হয়েছে, 88-তে ভুয়া নির্বাচন হয়েছে, সেই এরকম অসংখ্য ভুয়া নির্বাচন হয়েছে। 12টা নির্বাচনের মধ্যে বেশিরভাগই ভুয়া নির্বাচন। তো সেই ভুয়া নির্বাচনের আগেও যে ধরনের একটা যাকে বলা উত্তেজনা থাকে, যে ধরনের আমেজ থাকে, যে ধরনের একটা অংশগ্রহণমূলক একটা অভিব্যক্তি থাকে, ওই জিনিসগুলো আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরং এখানে এই সময় কেন আমাদের এখন ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করতে হবে নির্বাচনের এই সময়টাতে? এই সময়টাতে কেন জনাব হাদির মতো একজন, মানে যাকে বলা একেবারে তরুণ প্রজন্মের, হ্যাঁ তরুণ প্রজন্মের একজন প্রসপেক্টিভ যথেষ্ট আলোচিত, তাকে টার্গেট করে এইভাবে একটা কিলিং করা হবে? আবার এই সময়টাতে এই 18 বছর পরে জনাব তারেক রহমান সাহেব দেশে আসতেছেন, তার এই সেফটি সিকিউরিটি নিয়ে, এদিকে বেগম যে এই সময়টা একটা অসুস্থ হাসপাতাল, আমরা স্টিল উই ডোন্ট নো। এবং 25 ডিসেম্বর কিন্তু ইতোমধ্যে বিএনপির তরফ থেকে এবং তারেক রহমান নিজেই জানিয়েছেন যে তিনি আসছেন। এরপরেও কিন্তু সন্দেহ দূর হচ্ছে না, অনেকে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে তারেক রহমান আসবেন না। বিশেষ করে আমি মেজর আখতারুজ্জামানের বক্তব্য যদি তুলে ধরি, তিনি কিন্তু আত্মবিশ্বাসের সাথে বলেছে যে তিনি আসবেন না। মানে ওটাই, মানে এখন যদি সবচেয়ে বড় ব্যাপার হলো এইগুলো আলাপ আলোচনা করে কি হলো, তারেক রহমান সাহেব আসবেন, তাকে নিয়েও তো মানুষের একটা আগ্রহ থাকবে। এতকাল পরে আমাদের দেশে তো দুটো খুব ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়েছে।
বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারিতে ফিরে আসলেন, ওই দিন একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়েছে। আরেকটা প্রত্যাবর্তন হয়েছে শেখ হাসিনা 1981 সনে যখন এলেন। তো বিএনপির একটা টার্গেট থাকবে যে অতীতের এই দুটো প্রত্যাবর্তন, বিদেশ থেকে আসার চাইতে তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তনটা অতীতের যে কোনো সময় 3 থেকে 4 গুণ উৎসাহ ব্যঞ্জক, অংশগ্রহণমূলক এবং তার সঙ্গে সঙ্গে ডিসিপ্লিন হতে হবে। এর কারণে বঙ্গবন্ধু যে সময় আসছিলেন তখন জনগণ ছিল 7.5 কোটি, আর যখন শেখ হাসিনা এসেছিলেন তখন জনগণ কত ছিল? 10 কোটি, আর এখন 18 কোটি জনগণ। তো 18 কোটি জনগণ, 10 কোটি জনগণের মধ্যে যদি ধরুন 10 লাখ লোক উপস্থিত হয়, তো 18 কোটিতে তো 20 লাখ লোক মানে উপস্থিত হতে হবে। তো সেই দিক থেকে এই যে 25 তারিখে কেন্দ্র করে এটাকে নিয়েও আমাদের মধ্যে কিন্তু এক ধরনের ভয়, আতঙ্ক, বিশেষ করে পুলিশের গুম হারাম। পুলিশ এখন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই সময়টাতে পুলিশের জন্য এটা একটা একদিকে নির্বাচন, একদিকে তফসিল, একদিকে দেশের আইন শৃঙ্খলা, তার মধ্যে আবার যদি ঢাকা শহরে 1 কোটি অতিরিক্ত লোক চলে আসে, 1 কোটি লোককে তারা তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য, ঢাকাতে 2.5 কোটি লোক আছে, গ্রাম থেকে আসলো 1 কোটি। তো 1 কোটি লোক হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত কিছুতে এরকম একটা অবস্থা হয়ে যাবে। এই ঢাকা শহরে পুলিশ মানে এর মধ্যে যে কোনো একটা অকারেন্স ঘটে গেলে পুলিশ কাকে ধরবে বলেন তো? সব হোটেলগুলো বুক করা থাকবে, রাস্তাঘাটে লোক গিজ 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 করতে থাকবে, পুরো গুলিস্তানের মতো সমস্ত। আপনারা মনে করেন যে তারেক রহমান সাহেব যদি 25 তারিখে আসেন, 23 তারিখ থেকে একেবারে 27-28 তারিখ পর্যন্ত পুরো ঢাকা শহরে যদি যে লাইনটি দিয়ে শুরু করেছিলাম যে রাজনৈতিক অঙ্গনকে ঘিরে ধরেছে উদ্বেগ, উৎকণ্ঠার শঙ্কা, সেটি আসলে কোনোভাবেই কিন্তু শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, বরং বেড়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা রনি, ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। দর্শক, এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।